আচ্ছা, ব্যাপারটা যদি এমন হয় যে তোমার জন্য তোমার ছোট ভাইটি বিয়ে করতে পারছে না, তাহলে তুমি বিষয়টা কেমন ভাবে নিবে? এখন বড় ভাইকে রেখে ছোট ভাইকে বিয়ে করাতে যে কোনো পিতামাতাই অস্বীকার করবে। আবার এদিকে তুমিও কিছু করতে পারছো না, কারণ যাকে তুমি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো তাকে তুমি আজ পর্যন্ত কিছুই বলতে পারছো না। আবার তুমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়েও করবে না। এত সবকিছুর ঝামেলার মধ্যে ভেসে গেছে তোমার ছোট্ট ভাইটি, যার জন্য তোমার ভাই তার ভালোবাসার মানুষটাকে হারাতে বসেছে। শেষ মুহূর্তে তুমি যখন জানতে পারলে তোমার পছন্দের মানুষটি তোমাকে ভালোই বাসে না, তোমাকে শুধু তার ভালো বন্ধুই মনে করেছে, তাহলে তুমি বেচারার অনুভূতিটা কেমন হবে? মুভির শুরুতেই আমরা এক রক্তাক্ত ছেলেকে দেখতে পাই, নারেন, আমাদের গল্পের প্রধান চরিত্র। নারেন কান্না করছিল, তখন এক ছোট্ট মেয়ে এসে বলে, আঙ্কেল তুমি কান্না করছো কেন? আর আজ তোমার সাথে দিব্যা দিদি আসে নাই? এরপর আমাদের কয়েক মাস আগের গল্পে নিয়ে যাওয়া হয়, আর এখানে আমরা জানতে পারি নারেন বিয়ে করার জন্য পাত্রী দেখতে যাচ্ছে। এর আগেও 15টা মেয়ে দেখেছে, কিন্তু কাউকেই নারায়ণের পছন্দ হয়নি। বরাবরের মতো আজকেও সেম কাহিনী। পছন্দ হবে কি করে বলো? ফটো দেখলে মনে হয় উর্বশী, কিন্তু বাস্তবে ফুলকুমারী। বাড়ি ফেরার পথে সবাই একটা মন্দিরে যায়। নারায়ণের মা প্রার্থনা করছিল যাতে তার ছেলের বিয়েটা হয়ে যায়, আর এদিকে নারায়ণ কাজিনদের সাথে ছবি তুলছিল, যা দেখে নারায়ণের ছোট ভাই আরন খেপে যায়। কাছে গিয়ে বলে, বয়স তো 30 পার হলো, আর কবে বিয়ে করবি? কবে তোর মেয়ে পছন্দ হবে? কতগুলো মেয়ে দেখলি, একটাকেও কি তোর পছন্দ হয়নি? তোর জন্য এখন আমি বিয়ে করতে পারছি না। নারায়ণ তখন বলে, আমারও যতদিন মেয়ে পছন্দ হবে না ততদিন এভাবেই চলবে। তোর বেশি সমস্যা হলে তুই বিয়ে কর। এ কথা শুনে আবার নারায়ণের বাবা বলে, এটা কখনোই সম্ভব না, আর বড় ছেলেকে রেখে ছোট ছেলেকে বিয়ে করালে মানুষজন কি বলবে? এরপর আমরা দেখি নারেন বাসে বসেছিল, তখন এক বৃদ্ধা মহিলার মাথায় থাকা ফলের ঝুড়ি পড়ে যায়। তাই নারেন বৃদ্ধাকে সাহায্য করতে বাস থেকে নেমে আসে। নারেন ফলগুলো তুলছিল, তখন তার কানে নুপুরের শব্দ ভেসে আসে। নারেন মেয়েটাকে দেখতে বাসের অপর পাশে যেতে নেয়, তখনই পেছন থেকে এন্ট্রি হয় এক রূপবতীর। প্রথম দেখাতে যেন নারায়ণের দিলের ঘন্টি বেজে যায়। ঝুমঝুম বৃষ্টি, মায়াবী এক রূপবতী, প্রথম দেখাতেই ভালোবাসার অনুভূতি। এমন মুহূর্ত আমাদের সবার জীবনে আসুক। যাই হোক, রূপবতীকে দেখে নারেন একদম ফিদা। বাসায় ফিরে পাগলের মতো আচরণ করতে থাকে। তার এমন আচরণ দেখে পরিবারের সবাই অবাক। পরদিনই নারেন তার পরিবার নিয়ে দিব্যার বাসায় যায় বিয়ের প্রস্তাব নিয়ে। দিব্যাকে দেখে নারেন কিছুতেই স্থির থাকতে পারছে না, মনে হচ্ছে ভালোবাসা উপচে উপচে পড়ছে। বাড়ি ফেরার পথে তারা আবারও সেই মন্দিরে আসে, কারণ নারায়ণের মায়ের মনের আশা তার সৃষ্টিকর্তা পূরণ করেছে। হ্যাঁ, নারায়ণ আর দিব্যার বিয়ে ঠিক হয়ে গেছে। আরনও এই খুশির খবরটা তার গার্লফ্রেন্ড রিয়াকে জানিয়ে দেয়, কিন্তু সবার এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ নারায়ণের হবু বউ যখন কল দেয় তখন ফোনে বেশি ওঠে অন্য একটা মেয়ের ছবি, যার সাথে নারায়ণের বিয়ে ঠিক হয়েছে। আসলে দিব্যাকে দেখার পর থেকে নারায়ণের এমন অবস্থা হয়েছে যে সব মেয়ের মাঝে নারায়ণ দিব্যাকে দেখতে পায়, আর এখন যখন হুঁশ ফিরেছে তখন সে বিয়ে করতে অস্বীকার করে। নারায়ণের এমন কাজে পরিবারের সবাই রাগান্বিত। এদিকে নারায়ণের হবু বউ সুইটি বারবার কল করছে, কিন্তু নারায়ণ কথা বলবে না। এক পর্যায়ে আরুন ফোনটা কেড়ে নিয়ে সুইটির কল ধরে আর নারায়ণকে কথা বলতে বলে। নারায়ণ তখন বাধ্য হয়ে সুইটিকে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে সুইটি বলে, তোমার মতো আমারও সেম অবস্থা। তোমাকে দেখার পর থেকে সবার মাঝে আমিও তোমাকে দেখতে পাই। তোমার আমার জুটি একদম পারফেক্ট মানাবে। আমার বিয়ে তোমার সাথেই হবে। রাতের বেলা নারায়ণের কাজিনরা ওই মেয়েটার ছবি দেখতে চায়, যার জন্য তাদের ভাই এমন পাগল হয়েছে। নারায়ণ তখন বলে, আচ্ছা ঠিক আছে, কাল দেখাবো, দেখে তোদের হুঁশ উড়ে যাবে একদম, কথাটা মিলিয়ে নিস। পরদিন সকালবেলা নারায়ণ সেজে গুজে বাস স্ট্যান্ডে যায়, আর সেখানে দিব্যা বাসের জন্য অপেক্ষা করছিল। নারায়ণ চুপি চুপি দিব্যার ছবি তুলতে চায়, কিন্তু পারে না। এতক্ষণে বাসও চলে আসে। নারায়ণও দিব্যার পিছু পিছু বাসে উঠে পড়ে। তবে এখানে লাগে আরেক ঝামেলা। কিছু বকাটে ছেলে দিব্যাকে টিস করতে থাকে। সব বন্ধুরা নিজেদের মধ্যে দিব্যাকে ভাগাভাগি করা শুরু করে দেয়, যে গিয়ে দিব্যার পাশে বসতে পারবে দিব্যা তার। তাই এক ছেলে দিব্যার পাশে বসতে এগিয়ে যায়। এসব দেখে নারায়ণ আর চুপ না থেকে বাসের সাথে একটা ঘুষি মারে, আর নিয়ম অনুযায়ী সঙ্গে সঙ্গে ড্রাইভার ব্রেক করে, যার ফলে কন্ট্রোল হারিয়ে ছেলেটা তার বন্ধুর উপরে গিয়ে পড়ে। নারায়ণের এই কাজে দিব্যাও অনেক খুশি হয়। নারায়ণ তখন সামনে গিয়ে দিব্যার পাশে বসতে চায়, কিন্তু না বসে সামনে চলে যায়। দিব্যা তখন দাঁড়িয়ে পিছন থেকে নারায়ণকে ডেকে পরিচয় হয়, আর নারায়ণ অনেক অবাক, কারণ দিব্যা নারায়ণের সব বায়োডাটা জানে। কিন্তু পরক্ষণে নারায়ণ জানতে পারে দিব্যা হলো সুইটির বেস্ট ফ্রেন্ড। সুইটির নাম শুনে নারায়ণের মুখটা একদম পুচকে যায়। দিব্যা নারায়ণকে বলে, তুমি সুইটির সাথে চিট করলে কেন? নারায়ণ তখন বলে, আমি চিট করিনি, সব আমার পরিবার করেছে। দিব্যা তখন বলে, তাহলে বাসে যে মেয়েকে দেখেছিলে সেটাকে মিথ্যে? নারায়ণ তখন বলে, হ্যাঁ, আমি বাসে কোনো মেয়েকে দেখিনি, ওটা সুইটিকে এমনি এমনি বলেছি। তো দিব্যা বাস থেকে নামছিল, তখন নারায়ণ পিছন থেকে ডেকে দিব্যাকে বাই বলে, আর এই সুযোগে একটা ছবিও তুলে নেয়। দিব্যার
দিব্যার ছবি দেখে নারায়ণের পরিবারের সবাই অনেক খুশি। তাই আরুণ বলে এখন আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব পাঠাও। নারায়ণ তখন বলে এখনই না, কিছুদিন যাক, আমাদের মধ্যে সম্পর্ক একটু গভীর হোক। তো পরদিন নারায়ণ আবারও দিব্যাকে ফলো করতে বাসের পেছনে বসে পড়ে। দিব্যা নারায়ণকে দেখে তার পাশে এসে বসতে বলে, তবে নারায়ণের সামনে ছিল ওই বখাটে ছেলেগুলো। দিব্যার ইশারা পেয়ে তারা আবারও ভাগাভাগি শুরু করে। তবে ততক্ষণে নারায়ণ পিছন থেকে এসে দিব্যার পাশে বসতে যাবে, তখন এক ছেলে প্রতিশোধ নিতে হঠাৎ বাস থামায়। আর নারায়ণ পড়তে যাচ্ছিল, কিন্তু দিব্যা তার হাতটা ধরে ফেলে টেনে নিয়ে তার পাশে বসায়। নারায়ণের মনে অন্যরকম এক ফিলিংস। দিব্যা তখন বলে, কি ব্যাপার, এত খুশি কেন? নারায়ণ বলে, কই না তো, আমি তো নর্মাল আছি। দিব্যা বলে, সুইটিও নর্মাল আছে, আর ও জেনে গেছে তুমি বাসে কাউকে দেখোনি, ওর হাত থেকে তোমার নিস্তার নেই। নারায়ণ তখন বলে, তুমি কেন সুইটিকে সব বলে দিলে, তোমার কি মাথা খারাপ? দিব্যা বলে, তুমি তো আমাকে ওকে বলতে মানা করো নাই, আমার বান্ধবী তোমাকে কত ভালোবাসে, আর তুমি তো ওর নামই শুনতে চাও না। এসব কথা বলতে বলতে দিব্যা অনেক হাসতে থাকে। নারায়ণ তখন বলে, তোমার হাসি অনেক সুন্দর, লাখে একটা, মন্দিরে গিয়ে পুজো কইরো যাতে কেউ নজর না দেয়। এদিকে রিয়া আরুণকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে, কারণ রিয়ার বাবা রিয়ার জন্য পাত্র দেখা শুরু করেছে। একদিন সকালে নারায়ণ বাস স্টপে যায়, কিন্তু অল্পের জন্য বাসটা ধরতে পারে না। পিছনে ফিরে দেখে দিব্যা নারায়ণকে বলে, তুমি আমায় একা রেখে কই যাচ্ছিলে? এই কথা শুনে নারায়ণ কি বলবে তা বুঝে উঠতে পারে না। দিব্যা তখন বলে, থাক, আর ভাবার দরকার নেই, তোমার মতো আমারও বাস মিস হয়েছে, তুমি তো অফিসে যাবে তাই না, চলো আমাকে আমার অফিসে নামিয়ে দিও। নারায়ণের বাইকের পিছনে দিব্যা, নারায়ণ যেন কল্পনায় উঠতে শুরু করে। এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু নারায়ণের বন্ধু সব গড়বড় করে দেয়। কারণ নারায়ণের বন্ধু যখন নারায়ণের লাভ স্টোরি শোনে, তখন তার কাছে মনে হয়েছে এখানে সবকিছুই আছে, শুধু ভালোবাসাটাই নেই। নারায়ণের বন্ধু বলে, দেখ, তুই দিব্যাকে বকাটে ছেলেদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিস, হয়তো ও তোকে বডিগার্ড হিসেবে ব্যবহার করছে, আবার হতে পারে ও তোকে বন্ধু মনে করে, আবার এমনও হতে পারে ও তোকে ভালোবাসে। এখন ও তোকে ভালোবাসে কিনা তা জানতে হলে প্রপোজ করতে হবে। বন্ধুর মুখে এসব কথা শুনে নারায়ণ পরদিনই একটা গোলাপ নিয়ে বাসে উঠে পড়ে। তবে আজ দিব্যার সাথে সুইটিও ছিল। সুইটিকে দেখে নারায়ণ হাতের গোলাপটা ফেলে দিয়ে পিছনে গিয়ে বসে। সুইটিও উঠে গিয়ে নারায়ণকে বলে, দেখো, দেহের সাথে ভালোবাসার কোনো কানেকশন নেই, আর তোমার জন্য আমি আমার ওজন কমিয়ে ফেলবো, তোমাকে আমি অনেক ভালোবাসি। সুইটি নারায়ণের গোলাপ দিয়ে নারায়ণকে প্রপোজ করে, যা দেখে বাসের সব যাত্রীরাও নারায়ণকে বলে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে। আবার সবাই হাসাহাসিও করছে, যাদের দলে দিব্যাও ছিল। তাই নারায়ণ রাগ করে বাস থেকে নেমে যায়। আজ তো আর নারায়ণ নেই, তাই বখাটের দল আবারও দিব্যাকে ফলো করতে থাকে। হঠাৎ পেছন থেকে নারায়ণ আসে আর দিব্যাকে বলে, আর সবার কথা বলতে পারি না, বাট তুমি হাসাতে আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি তো একজন সরকারি অফিসার, তোমার কি এতটুকু কমন সেন্স নেই কখন কি করতে হয়? এরপর ছেলেগুলোকে ইচ্ছে মতো মেরে নারায়ণ বাসায় চলে আসে। নারায়ণ দিব্যার উপর অনেক রেগে আছে, কারণ নারায়ণ মনে করেছিল দিব্যা ইচ্ছে করেই সুইটিকে তার সাথে নিয়ে এসেছিল। কিন্তু সুইটি নারায়ণকে কল দিয়ে বলে, দেখো, আমার বান্ধবী কত বড় শয়তান, ও তোমার সাথে প্রত্যেকদিন দেখা করে, কথা বলে, অথচ আমাকে কিছুই বলেনি। আমার মনে হয় ও আমার থেকে তোমাকে ছিনিয়ে নিতে চায়, তুমি আর কখনো ওর সাথে কথা বলবা না। এসব শুনে নারায়ণ বুঝতে পারে দিব্যার কোনো দোষ ছিল না। তাই পরদিন মন্দিরে গিয়ে দিব্যাকে সরি বলে। আজকে নারায়ণের এক দুঃসম্পর্কের বোন মন্দিরে পুজো দিয়েছে। নারায়ণের বোনের স্বামীর সাথে দিব্যার পরিবারের পারিবারিক একটা সম্পর্ক আছে, তাই পুজো উপলক্ষে দিব্যা তার বাবা মায়ের সাথে মন্দিরে এসেছে। আর এই সুযোগে নারায়ণ তার বোনকে বলে দিব্যার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে। নারায়ণের বোন তখন দুই পরিবারকে পরিচয় করিয়ে দেয়। আরুণ তখন বলে, এটাই সঠিক সময়, চলো বিয়ের কথা বলি। সবাই মিলে বিয়ের কথা বলবে ভাবছে, এমন সময় বালবীর নামের এক লোক দিব্যার বাবার কাছে আসে আর তার ছেলের সাথে দিব্যার বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু দিব্যার বাবা সরাসরি না করে দেয়, কারণ সে সরকারি চাকরি ছাড়া তার মেয়েকে বিয়ে দেবে না। এসব কথা শোনার পর নারায়ণের পরিবারও আর বিয়ের কথা বলতে পারে না। এদিকে রিয়া আরুণকে ফোন দিয়ে বলে তাকে ভুলে যেতে, কারণ তার বিয়ে ঠিক হয়ে গেছে। এরপর আমরা দেখি নারায়ণ এক লোকের সাথে কথা বলছে, যে কিনা 15 লক্ষ টাকার বিনিময়ে নারায়ণকে সরকারি চাকরি নিয়ে দিবে। নারায়ণ তার বন্ধুর সাথে একটা বিজনেস করত, যেখানে তার 30% শেয়ার ছিল। নারায়ণ সেই শেয়ার বিক্রি করে লোকটাকে 15 লক্ষ টাকা দেয় শুধুমাত্র দিব্যাকে বিয়ে করার জন্য। কিন্তু বেচারা নারায়ণের কপালটাই খারাপ, যাকে টাকা দিয়েছিল চাকরির জন্য তাকে পুলিশ কোনো কারণে গ্রেফতার করেছে। আবার নারায়ণের বোন এসে জানায় দিব্যার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে সরকারি চাকরি করে। সব কথা শোনার পর নারায়ণ পরদিন দিব্যার সাথে কথা বলতে বাস স্ট্যান্ডে যায়, কিন্তু এদিন আর দিব্যার কোনো দেখা নাই। নারায়ণ তখন দিব্যার বাসায় যায় আর দেখে দিব্যার দাদি মারা গেছে। তাই নারায়ণ আর কিছু না বলে বাসায় ফিরে আসে। একদিন আরুণের ফোনে একটা কল আসে, যেখানে একটা ছেলের সাথে দিব্যাকে দেখা যাচ্ছিল। তাই আরুণের বাবা বলে, এ তোমাকে বারবার কেন কল করছে? আর তখন আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। আর এখানে আমরা জানতে পারি ছবির ওই ছেলেটির নাম মনোহর, যার সাথে রিয়ার বিয়ে ঠিক হয়েছিল। তাই আরুণ আর রিয়া মনোহরকে ডেকে তাদের সম্পর্কের কথা বলে, বিয়েটা ভেঙে দিতে বলে, কিন্তু মনোহর প্রথমে রাজি হয় না। তখন আরুণ দিব্যার ছবি দেখিয়ে বলে, এই মেয়ে রিয়ার থেকে অনেক বেশি সুন্দর, তাছাড়া এই মেয়ে সরকারি জব করে, আর আপনিও, আপনারা অনেক সুখে থাকবেন। আর এসব কারণে দিব্যার সাথে মনোহরের
বিয়ে ঠিক হয়। আরুণ বলে আমি চেয়েছিলাম দিব্যার বিয়ে ঠিক হলে নারায়ণকে অন্য কোথাও বিয়ে করিয়ে আমি রিয়াকে বিয়ে করব। আমি মনে করি এখানে আমার কোনো দোষ নেই। আরুণের বাবা তখন বলে তুই তোর ভাইয়ের সাথে এমন কাজ কেমনে করতে পারলি? আরুণ তখন বলে তোমরা এই লাভ স্টোরির জন্য কি না কি করছো, কিন্তু ঘরে যে আরো একজন আছে সেই কথা কি তোমাদের খেয়াল আছে? আর অনেক রকম ঝগড়া করে বাড়ি থেকে বের হয় আর রিয়াকে কল করে বলে তুমি মনোহরকে বিয়ে করো, আজকের পর থেকে আমাকে কল করো না। নারেন তখন ফোনটা কেড়ে নিয়ে রিয়াকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমাদের সম্পর্কের কথা এইমাত্র জানতে পারলাম, আমরা খুব শীঘ্রই তোমার পরিবারের সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। এই ম্যাটার তো সলভ হলো, বাকি রইল মনোহর। তাই দুই ভাই মিলে মনোহরকে ডেকে উড়ামদুরাম কেলানি দেয় আর দিব্যার সাথে বিয়েটা ভেঙে দিতে বলে। তবে এতেও লাভ হয় না, কারণ দিব্যার বাবা অন্য একটা ছেলের সাথে দিব্যার বিয়ে ঠিক করে, যা সুইটি নিজে এসে নারায়ণকে জানিয়ে যায়। তাই এবার সবকিছু সাইডে রেখে নারায়ণ দিব্যাকে তার ভালোবাসার কথা বলে দেয়, কিন্তু দিব্যা তো নারায়ণকে ভালোবাসে না। দিব্যা নারায়ণকে বলে তোমার সাথে হেসে কথা বলেছি, একসাথে সময় কাটিয়েছি, এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জাস্ট আমার বন্ধুই মনে করেছি। কিন্তু নারায়ণ তা বিশ্বাস করতে চায় না। নারায়ণ দিব্যাকে বলে আমি জানি তুমি তোমার বাবার জন্য এসব বলছো, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বাবাকে মানিয়ে নেব। কিন্তু দিব্যা এসব কথায় কান না দিয়ে চলে যায়। পরদিন নারায়ণ আবারও দিব্যার কাছে যায় আর বলে দেখো অনেক হয়েছে, এবার বাদ দাও, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি জানি তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ, তোমার কি হয়েছে বলো আমাকে। কিন্তু আজকেও দিব্যা কিছু না বলে চলে যায়। এভাবেই কয়েকদিন চলে যায়। কয়েকদিন পর নারায়ণ আবারও দিব্যার কাছে যায় আর বলে এখনো কি তোমার মন পরিবর্তন হয়নি? দিব্যা তখন নারায়ণকে উঠে দাঁড়াতে বলে আর ঠাস করে একটা চর মেরে বলে আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, কি করলে তুমি বুঝতে পারবে? তুমি এখান থেকে চলে যাও, আর কখনো আমার সামনে আসবে না, আর যদি আসো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। দিব্যার মুখে এসব কথা শুনে নারায়ণ কান্না করতে করতে বাস থেকে নেমে আসে। এরপর থেকে নারায়ণ আর কখনো দিব্যার সামনে যায়নি। মন্দিরের এক কোনায় মনমরা হয়ে বসে থাকে, যা দেখে দিব্যারও অনেক খারাপ লাগে। আসলে দিব্যাও নারায়ণকে পছন্দ করে, ভালোবাসে সেই শুরু থেকেই। কিন্তু মনোহরের সাথে যখন তার বিয়ের কথা চলছিল তখন দিব্যা তার বাবাকে নারায়ণের কথা বলে, কিন্তু তার বাবা কিছুতেই রাজি হয় না। দিব্যা তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবার এক কথা, নারায়ণ যদি কালেক্টরও হতো তবুও এই বিয়ে হতে দিত না, কারণ লোকে যদি জানে সে তার মেয়ের ভালোবাসার মানুষের সাথে তার মেয়েকে বিয়ে দিয়েছে তাহলে সমাজের মানুষ তাকে কটু কথা শোনাবে। একজন টিচার হয়ে সে তার মেয়েকে মানুষ করতে পারে নাই, সবাই এমনটাই ভাববে। তাই দিব্যার বাবা মেয়ের ভালোবাসাকে মূল্য না দিয়ে মনোহরের সাথে বিয়ে ঠিক করে। দিব্যা তো নারায়ণকে অনেক ভালোবাসে, তাই কিছুতেই সে এই বিয়ে মানতে পারছে না, সবসময় মনমরা হয়ে বসে থাকে, যা দেখে তার বাবা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু দিব্যা তার বাবাকে থামিয়ে দিয়ে হাসি মুখে বিয়ে করতে রাজি হয়। মন্দিরের কোনায় নারায়ণকে বসে থাকতে দেখে দিব্যা এগিয়ে আসে আর নারায়ণের পাশে বসে বলে আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তুমি আমার জন্য যে পাগলামি করছো এমনটা তুমি তোমার বউয়ের জন্য করো, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করো, দেখবে অনেক সুখী হবে তুমি। নারায়ণ তখন বলে একজনকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করলে পাপ হবে, আমি এই পাপ করতে চাই না, তুমি কেন এই পাপ করতে চাইছো? দিব্যা তখন রেগে সেখান থেকে উঠে যায় আর বলে আমি তোমাকে ভালোবাসি না, পাগলের মতো আর এসব কথা বলবা না। আর তখনই সেখানে দিব্যার বাবা চলে আসে। নারায়ণ তখন দিব্যার বাবাকে বলে আঙ্কেল আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মুখে স্বীকার করে না, শুধুমাত্র আপনার জন্য। আঙ্কেল আমি কোনো সরকারি চাকরি করি না, কিন্তু আমি আপনার মেয়েকে অনেক ভালো রাখবো, আপনি দিব্যাকে অন্য জায়গায় বিয়ে দিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, প্লিজ আঙ্কেল আপনি আপনার মেয়ের জীবনটা নষ্ট করবেন না। দিব্যার বাবা তখন বলে দেখো আমি 23 বছর ধরে একটা স্কুলে চাকরি করি, সব সময় আমি আমার স্টুডেন্টদের ভালো চেয়েছি, আর সেখানে আমি আমার মেয়ের খারাপ চাইবো কেন? ও যদি তোমাকে ভালোবাসে তো বলুক আমাকে, ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই। নারায়ণ তখন দিব্যাকে বলে তুমি শুধু একবার তোমার মনের কথা শোনো, তুমিও যে আমাকে ভালোবাসো তা বলো, আমি কথা দিচ্ছি আমি সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করব। কিন্তু দিব্যার মুখে কোনো কথা নেই। নারায়ণ তখন বলে তুমি ভেবেছো আমি তোমাকে ছাড়া ভালো থাকবো? কখনো না, আর এটা তুমি ভাবতে পারলে কেমনে? তুমি চলে গেলে আমার কি হবে তা কি কখনো ভেবেছো? ভাবনি তো তাই না? পৃথিবীর কোনো মেয়েরাই এমনটা ভাবে না, যদি ভাবতো তাহলে কেউ কখনো ছেড়ে চলে যেত না। নারায়ণের চোখের পানি দিব্যার মনকে গলাতে শুরু করে। দিব্যার বাবা তা বুঝতে পারে, তাই সে তার মেয়েকে নিয়ে চলে যেতে চায়। নারায়ণ তখন দিব্যার বাবাকে থামিয়ে দিয়ে বলে আঙ্কেল ওকে বলতে দিন। দিব্যার বাবা তখন বলে আর কি বলবে, গুন্ডামি অনেক হয়েছে, এখান থেকে চলে যাও। এ কথা শুনে নারায়ণ দিব্যার বাবার কলার ধরে। দিব্যা তখন তার বাবাকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। মাঝ রাস্তায় স্কুটার থামিয়ে দিব্যার বাবা দিব্যাকে বলে আমি যদি আর 1 সেকেন্ড লেট করতাম তাহলে তুই ওকে ভালোবাসিস, কথাটা বলে দিতি তাই না? আমি তোর বাবা, তোকে আমি জন্ম দিয়েছি, তুই একবার আমার কথা ভাবলি না? তুই এখনো ওকে ভালোবাসিস তাই না? এই কথা বলে নিজেই নিজের মাথায় পাথর মারতে থাকে। দিব্যা তখন তার বাবার হাত থেকে পাথরটা কেড়ে নিয়ে বলে আমি তো তোমার কথা মতোই বিয়ে করছি। কিন্তু দিব্যার বাবা বলে আমি তোকে বিশ্বাস করি না, ও যদি আবারও তোর কাছে আসে তাহলে তুই ওর সাথে চলে যাবি। ও তোকে কি দিয়েছে যে আমার থেকে ও বেশি দামি হলো তোর কাছে? বল কি দিয়েছে? কিস দিয়েছে নাকি
অন্য কিছু। আমি ভেবেছিলাম তোকে বিয়ে দেওয়া পর্যন্ত চোখে চোখে রাখতে হবে, এখন দেখছি তোকে বিয়ের পরেও চোখে চোখে রাখতে হবে, না হলে তুই তোর স্বামীকে রেখেই ওর কাছে চলে যাবি। আমি তো ভাবছিলাম তুই আমার মেয়ে, কিন্তু এখন দেখছি তুই ওর ভালোবাসায় বেশ্যা হয়ে গেছিস। বাবার মুখে এই কথা শুনে দিব্যার মাথায় আকাশ ভেঙে পড়ে। একজন বাবা তার মেয়েকে এমন কথা কিভাবে বলতে পারে? দিব্যা তখন তার বাবাকে বলে, হ্যাঁ আমি ওকে এখনো ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। এই কথা বলে দিব্যা চলে যেতে থাকে। দিব্যার বাবা তখন দিব্যার দিকে পাথর ছুঁড়ে মারে। দিব্যা কপালে আঘাত পেয়ে সেখানেই পড়ে যায়। এদিকে আমরা নারায়ণকে দেখতে পাই। নারায়ণ দিব্যাকে মাটিতে পড়ে থাকতে দেখে দৌড় মারে। দিব্যার বাবা তখন বলে, ও তোকে বাঁচানোর জন্য আসতেছে, এখনো সময় আছে, তুই মুখে স্বীকার কর যে তুই ওকে ভালোবাসিস না, তাহলে তোকে আমি হসপিটালে নিয়ে যাব। কিন্তু দিব্যা স্বীকার যায় না। দিব্যার বাবা তখন ওই পাথরটা দিয়ে দিব্যার মাথায় বারবার আঘাত করে। দিব্যার পুরা মুখ রক্তাক্ত হয়ে যায়। নারায়ণের চোখের সামনে তার ভালোবাসার মানুষকে এভাবে বারবার আঘাত করা হয়। নারায়ণ এসে দিব্যার বাবাকে দূরে নিয়ে যায় আর দিব্যাকে নারায়ণ তার বুকের মধ্যে নিয়ে নেয়। দিব্যার বাবা নারায়ণকে বলে, তোর জন্যই আজ আমার মেয়ে মারা যাচ্ছে, যদি তুই আমার মেয়েকে ভালো না বাসতি তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই কথা বলে দিব্যার বাবা নারায়ণের উপর হামলা করে। তবে নারায়ণ দিব্যার বাবার হাত থেকে পাথরটা কেড়ে নিয়ে দিব্যার বাবার কপালে আঘাত করে। এরপর নারায়ণ দিব্যাকে হসপিটালে নিতে চায়, কিন্তু দিব্যা নারায়ণকে থামিয়ে দিয়ে বলে, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করেছি, তোমাকে আমি অনেক বিশ্বাস করেছি। যখন আমি বলতাম আমি তোমাকে ভালোবাসি না, তখন আমি ভেতরে ভেতরে মারা যেতাম। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি নারায়ণ। এ কথা বলে দিব্যা নারায়ণের বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে। গল্প চলে আসে বর্তমানে। ছোট্ট মেয়েটি নারায়ণকে ডেকে বলতেছে, আঙ্কেল দিব্যা দিদির কি হয়েছে? ছোট্ট মেয়ে তো তাই এখনো বুঝতে পারেনি, তাই ডাকতেছে আর বলতেছে, দিব্যা দিদির কি হয়েছে আঙ্কেল? কিন্তু আঙ্কেলের মুখে কোনো কথা নেই, কারণ আঙ্কেল তো অনেক আগেই তার ভালোবাসার মানুষ দিব্যার কাছে চলে গেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের লাভ রেড্ডি সিনেমার গল্পটি? যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে।